কলকাতা থেকে বিহারীনাথ বেরিয়ে চলে এসেছিলাম মন্দির নগরী বিষ্ণুপুর। মল্লরাজাদের রাজধানী শহরের সাধারণ যে দ্রষ্টব্যগুলো আছে সেগুলোর কথা তো পরে পরে বলবোই, তবে শুরু করব সাধারণ পর্যটকদের না দেখা কিছু মন্দিরের বিবরণী দিয়ে। প্রথমত, এখানকার অটো চালকেরা সাধারণ দ্রষ্টব্যগুলোর বাইরে আর সেরকম কিছু খোঁজ রাখেন না, এমনকি গাইড বন্ধুরাও অন্যগুলো দেখাতে খুব একটা উৎসাহী নন। তাই নিজের উদ্যোগে খোঁজ করতে করতে একটু দেরি হয়ে গেল বটে, তবে তিনটি দ্রষ্টব্য ঠিক করলাম: দ্বাদশবাড়ি নন্দকিশোর জিউয়ের মন্দির, কৃষ্ণগঞ্জের মদন গোপাল মন্দির এবং মহাপাত্রপাড়ার মুরলীমোহন মন্দির। এই ঘন্টা তিনেকের অফবিট ট্যুর কখনো চাষের ক্ষেতের মধ্য দিয়ে, কখনো জনবহুল রাস্তায়, কখনো বা পাড়ার ছোট্ট গলির ভেতর দিয়ে আমার তো বেশ উপভোগ্য লেগেছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি মতামত জানান তাহলে খুব ভালো লাগবে। শুরু করলাম দ্বাদশবাড়ি নন্দকিশোর জিউয়ের মন্দির থেকে। বিষ্ণুপুরের উপকণ্ঠের একটি নিরিবিলি গ্রাম এই দ্বাদশবাড়ি। অটোতে আসতে খুব জোর মিনিট 15-20 লাগে। যাদের মন্দির তারা দেখিয়ে দিলেন রাস্তা চাষের ক্ষেতের ভিতর দিয়ে। আসলে এই মন্দিরটা একদমই ধ্বংসপ্রাপ্ত এবং এর যাতায়াতের রাস্তাটা আর নেই। এইটা পুরোপুরি চাষের ক্ষেতের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যেহেতু এখন শীতকাল, ধান কাটা হয়ে গেছে, এই খড়ের গোড়াগুলো মাটিতে এখনো আছে, পুরোটা তোলা হয়নি। তার ফলে এই অংশটাতে যেতে কিন্তু একটু সমস্যা হতে পারে অনেকেরই। আর ধানের সময় এলে কিন্তু এখানে যাওয়া সম্ভব নয়, মাঠে ধান থাকলে এই অবধি পৌঁছানো কিন্তু সম্ভব নয়। মন্দিরটা দূর থেকে দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আগে এই মন্দিরটা একটা বিশাল স্থাপত্য ছিল। বেসিক্যালি এটা রেখ দেউল পর্যায়ের মন্দির। এর নিচের অংশটা, সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে, নিচের অংশটা পাথরের, মাকড়া পাথরের অর্থাৎ ল্যাটেরাইট পাথরের, এবং উপরের দিকটা ইটের, সেটাও দেখা যাচ্ছে। যে প্রাচীর দিয়ে এটা ঘেরা ছিল সেটাও পাথরের প্রাচীর ছিল, কিন্তু সেই পাথরের প্রাচীর এবং সম্পূর্ণ স্থাপত্য একদমই ধ্বংসের মুখে। দুর্ভাগ্যবশত আসল মন্দিরটা এখন সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত এবং এতটাই ঝোপ জঙ্গলের ভিতর যে কাছে যাওয়াটা খুব একটা নিরাপদ বলে মনে হলো না। তবে শ্রী দীপক সিংহদেব, যিনি বর্তমান উত্তরাধিকারী নতুন মন্দিরের, তিনি অনেক কথা জানালেন মন্দিরের রীতিনীতি এবং পুনঃস্থাপনা নিয়ে। আরতি হওয়ার আছে, সে আরতি হয়নি। আর যে 5 পুরুষ ধরে বামুন ঠাকুর ওই গ্রামের থেকে আসে, তখন বৃষ্টি ছিল না বলে বর্ষার সময় আসতে পারতো না, তার জন্য আরতিটা একবারে পূজার সাথে সাথে আরতিটা। মানে কি সকালবেলাতেই আপনার একবারই পুজো হয়, আরতি হয়? হ্যাঁ, পুজো আরতি শয়ন সবকিছু একসাথে করে দেওয়া। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে 3 পুরুষ আগে যখন ওই গ্রাম থেকে আসতো, নালা ছিল, মানে ওই যে খাল ছিল। আচ্ছা, দিয়ে বর্ষার সময় তো সন্ধ্যাবেলায় ওই আরতিটা হওয়া অসম্ভব ছিল। আচ্ছা, সেই কারণে একসাথে করে দিই। মানে এইটা আপনাদের এই 3-4 পুরুষ ধরে এই রীতি চলে আসছে। ওই পণ্ডিত মশাই আর আসতে পারলেন না, তারপর থেকে ওই রকমই রীতি চলে আসছে। খাওয়া দাওয়া শয়ন সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই মন্দিরটা কি আপনাদের না আপনাদের? আমার নাম দীপক সিংহ দেব। আচ্ছা, এই রাজার ফ্যামিলি। আচ্ছা, এই রাজদরবার আছে না? আচ্ছা আচ্ছা, ওনার এটা রাজপরিবারেরই একটা অংশ ছিল আর কি। আচ্ছা আচ্ছা, কোন রাজা মানে এটা স্থাপন করেছিল? আমরা হচ্ছে রাজার অংশীদার হিসাবে। দ্বাদশবাড়ি গ্রামটার নাম হচ্ছে দ্বাদশবাড়ি। দ্বাদশবাড়ি মানে 12টা মৌজার মালিকানা দিয়েছিল রাজা।
যেমন দ্বাদশ বাড়ি, কাটা বাড়ি, ভাজি বাড়ি, বিনোদ বাড়ি, এরকম করে 12টা বাড়ি, 12টা বাড়ি মানে 12টা মৌজার মালিকানা দিয়েছিল। এবার মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছিল সব বলতে পারবো না। যখন রাজা মন্দিরগুলো সব করেছিল তখনও এটা করেছিল। সেই ইতিহাস আর নেই। হ্যাঁ হ্যাঁ, সেই ইতিহাস সেই টাইমে করেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে সব লেখা আছে ওইখানেই, ওই লেখাটা ছিল, হ্যাঁ, ওইটাকেই তুলে নিয়ে এসে ওইটাকে ফেলে দিয়েছে। তুলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা। ওই মন্দিরে থাকাকালীন রাধা চুরি হয়ে গেছিলো, অষ্টধাতুর তো, হ্যাঁ হ্যাঁ। সেই অষ্টধাতুর বলেই চুরি হয়ে গেছিলো। দিয়ে তখন ওখান থেকে এখানে আমাদের মানে বাবা কাকারে আচ্ছা এই মন্দিরটা ট্রান্সফার করে নিয়ে আসে। আচ্ছা ওইখানে মন্দির থেকে পাথর থেকে এখানে পাথরের এই চাতালটা করেছে, আচ্ছা। দিয়ে এইগুলো বাকিটা ইটের করেছে। মানে ওই মন্দিরটা তো পাথর এবং ইট মেশানো ছিল না? হ্যাঁ, পাথর এবং ইট, ইট ইট মেশানো শুধু ছিল। চূড়াটায়। ইট শুধু চূড়া, ঠিক সেটাই দেখলাম আর কি। হ্যাঁ, যে পাথরটা হচ্ছে তলার দিকে পুরোটাই, পুরোটাই। এমনকি পাঁচিলটাও বোধহয় পাথরের ছিল, হ্যাঁ, ল্যাটেরাইট পাথর। পাথরের, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দিয়ে সেই এটা স্থাপিত হয়েছিল বাবা কাকারে করেছিলেন ওই চুরি হওয়ার পরে। আচ্ছা দিয়ে ততদিন পর্যন্ত কৃষ্ণ একাই ছিল। আচ্ছা দিয়ে বাবা কাকা মানে অবর্তমানে যখন আমার ইয়েতে এলে আর কি, তখন আমি বেনারস থেকে রান্না করালাম ওই রাধাকে। ও তাহলে এই রাধার তৈরি আপনার তৈরি? হ্যাঁ, তৈরি নয়, আমি আনা হ্যাঁ, করালাম সেই আর কি, মানে উনি ওখান থেকে মূর্তিটা, বিগ্রহটা চুরি হয়ে চুরি গেছিল, হয়ে গেল। তারপরে এই রাধার আবার প্রতিষ্ঠা করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আর কি। দ্বাদশ বাড়ি যাবার পথটি বেশ সুন্দর। শালের জঙ্গলের ভিতর দিয়ে বিষ্ণুপুর থেকে তালডাংরা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার পাশেই এই দ্বাদশ বাড়ি। এই মন্দির দেখে এখান থেকে ফিরে চললাম বিষ্ণুপুর শহরে, গন্তব্য কৃষ্ণগঞ্জের মদন গোপাল মন্দির। মদন গোপাল মন্দির, বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ। বিষ্ণুপুরের এই মন্দিরের রথযাত্রা বেশ বিখ্যাত। 1665 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহ II রানী শিরোমণির ইচ্ছানুসারে এই পঞ্চরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ ল্যাটেরাইট পাথরের এই মন্দির আকারে বিশাল। বিগ্রহ এখানে নিয়মিতভাবে পূজিত হন আজ অব্দি। মন্দিরের আরাধ্য দেবতা মদন গোপাল জিউই এখানকার পিতলের রথের আরোহী। মন্দিরের উপরের খিলানটি বেশ দর্শনীয়, তবে মন্দিরের গায়ে অলঙ্করণ সীমিত এবং পঙ্খের বা স্ট্যাকোর প্রলেপ কিছুটা হলেও আছে এখনো। বিষ্ণুপুর শহরের এই মন্দিরটি দেখলে বোঝা যাবে প্রাচীন বিষ্ণুপুরের ঐতিহ্য আজও কিন্তু বিষ্ণুপুরের অন্দরে বয়ে চলেছে। এই মন্দিরটি কিন্তু আকারে বিশাল এবং সম্পূর্ণ পাথরের একটা বেদির ওপর তৈরি। এই বেদিটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং পুরো মন্দিরটাই পাথর দিয়ে তৈরি। এবং এখানকার যে রথ, পিতলের রথ, সেই রথের আদলও কিন্তু এই মন্দিরের মতো। এই মন্দির দেখে আবার কিছু স্থানীয় মানুষের থেকে খোঁজখবর নিয়ে
চললাম মহাপাত্র পাড়ার দিকে মুরলীমোহন মন্দির দেখতে। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে এই দক্ষিণমুখী ল্যাটেরাইট পাথরের একরত্ন মন্দির স্থাপত্যে অনন্য, যা প্রতিষ্ঠা করেন মহারাজ বীর সিংহ II রানী শিরোমণি দেবীর ইচ্ছায় সেই 1665 খ্রিস্টাব্দে। বিষ্ণুপুরের 7টি একরত্ন মন্দিরের মধ্যে এটি অন্যতম। চতুষ্কোণ মন্দিরের চূড়া চারিদিকে স্তম্ভের ওপর দাঁড়িয়ে, যা বিষ্ণুপুরের অন্য মন্দিরগুলোর থেকে এটিকে কিন্তু আলাদা করেছে। পাশেই এক বিশাল দিঘি, যার নাম কালিন্দী বাঁধ। এই মন্দিরে কিন্তু অলঙ্করণ নেই, স্ট্যাকোর কাজও ক্ষয়প্রাপ্ত, কিন্তু স্থাপত্য ও পরিবেশ মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভাই আমাকে টোটো করে ঘোরালো এই অফবিট স্পটগুলো। ওই ফোন নাম্বারটা বলে দাও ভাই, তাহলে 96 47 মনে হয় 96 47 62 46 31। কি নাম তোমার? সত্যজিৎ গড়াই। এই অফবিট ট্যুর সেরে ঠিক সন্ধ্যার ঝোঁকে আমরা এসে নামলাম পোড়ামাটির হাটে। এই হলো পোড়ামাটির হাট, ছিন্নমস্তা মন্দিরের একটু সামনে। প্রচুর জনসমাগম। যাই হোক, আপনাদের দেখাবার জন্য একটু দেখাই কি কি পাওয়া যাচ্ছে। বিষ্ণুপুরের এক পুরনো ব্র্যান্ড লণ্ঠন এখানে আছে। এছাড়া মাটির জিনিসপত্র, বাঁশমুড়ার ঘোড়া।
প্রত্যেক শনিবার এবং রবিবার এই পোড়ামাটির হাট বসে ছিন্নমস্তার পরের মাঠটাতে। সেই মাঠটাকে বলে জোর মন্দির শ্রেণীর মাঠ। এখানেও দুটো মন্দির আছে এবং পাশে আর একটা মন্দির আছে, তার মধ্যে দুটো মন্দির জোড়া এবং আর একটা মন্দির সিঙ্গেল, এবং পিছনে আর একটা মন্দির দেখা যায়। এই মন্দিরগুলোও কিন্তু এক অনবদ্য টেরাকোটার অলঙ্করণের ভান্ডার বলা চলে। সঙ্গে কিছু আদিবাসী নৃত্য এখানে হচ্ছে। এই পোড়ামাটির হাটে বেশ উৎসবের আমেজ ধরা পড়ল। প্রচুর মানুষ, স্থানীয় এবং পর্যটক মিলেমিশে এক অসাধারণ মিলন। এত মানুষ যে আতঙ্ক জয় করে এগিয়ে এসছেন, তার জন্য কিন্তু অনেকটাই ধন্যবাদ তাদের প্রাপ্য। প্রচুর স্ন্যাক্সেরও আয়োজন আছে। বাংলার চিরকালীন গ্রামীণ মেলার পাঁপড় ভাজা, জিলিপি, তেলে ভাজা, তার ক্রেতা এবং বিক্রেতাও প্রচুর। কিছু আধুনিক মেনু, পপকর্ন, রোল, চাউমিন তার জায়গা করে নিয়েছে। কেনাকাটা ও সময় কাটানোর জন্য এই হাট কিন্তু দারুণ। মনে রাখবেন, এই হাট কিন্তু শুধু শনিবার এবং রবিবারই বসে বিকালবেলা। আশা করি বিষ্ণুপুরের কিছু অফবিট মন্দির আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি এখানে আসেন, আশা করি স্পটগুলো ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সমৃদ্ধ করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।